নমস্কার সবাইকে, আমি শঙ্কর দাস। পিটিএলসি তে সবাইকে আরো একবার ওয়েলকাম। যে পডকাস্টের অপেক্ষায় তোমরা ছিলে, তো আজকে সেই পডকাস্টটা তোমরা দেখতে পাবে। এই পডকাস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটা অ্যাসপিরেন্ট সে অল ইন্ডিয়া র্যাঙ্ক বার করুক ইয়া ফির শুধু ক্র্যাক করুক, এর মাঝখানে যে পুরো জার্নির মধ্যে কি কি সমস্যা হতে পারে আর সেই সমস্যার সঠিক উপায় কি, যে সমস্যা থেকে আমি বেরোবো, এই পডকাস্ট থেকে তোমরা ওটাই জানতে পারবে। ক্লিয়ার বেনে ভাই? বলবে হ্যাঁ স্যার। তো প্রথমেই আমি তোমাকে কংগ্রাচুলেট করি সমুদীপ, থ্যাংক ইউ স্যার। যে তোমার এত বড় অ্যাচিভমেন্ট। আর কেমন লাগছে আগে বলো, যে একটা বেকার মানুষ থেকে আজকে একটা ফাইনালি একটা সকারের দিকে আমরা শেষ স্টেপ ডকুমেন্ট ভেরিফিকেশন, এটা শুধু বাকি আছে ওর। তো বলো কেমন লাগছে? স্যার খুব ভালোই লাগছে, এত এফর্টের পরে একটা ফল পেলে তো ভালোই লাগবে। ঠিক কেমন মনে হয় যে যেন প্রথম ভালোবাসা পেয়েছি জীবনে? স্যার প্রথম কথা তো ফার্স্টেই যখন রোল নাম্বারটা চেক করলাম তখন বুঝতে পারিনি ব্যাপারটা। তারপর আস্তে আস্তে রিয়েলাইজেশনটা হলো যে আদৌ হয়ে গেছে, এরকম একটা কাশমাকাশ থাকে যে হ্যাঁ। এতদিন পরে যখন আমি সিলেকশন পাচ্ছি বা পেয়ে গেছি, তার প্রুফও আছে, তাও আনডাউটেডলি আমাদেরকে ডাউট করে আমি রোল নাম্বারটা ধরুন 10-15 বার শুধু চেকই করেছি, মাকে দিয়ে চেক করেছি, তারপরে আস্তে আস্তে একটা প্যালপিটেশন কাউন্টে যে হয়ে গেছে। হ্যাঁ, ভেরি গুড। তো সমুদীপ, আগে আমাকে বলো যে এই টেকনিশিয়ান গ্রেডের কোয়ালিফিকেশন কি লাগে বা তোমার কোয়ালিফিকেশন কি ছিল? আমি পুরো এক্সামটাই আমি বলছি, ডিসক্রাইব করে দিচ্ছি। আমার কোয়ালিফিকেশনটা স্যার ফিজিক্স অনার্স ছিল, যেখানে ইলেকট্রনিক্স ম্যাথস কম্বিনেশন ছিল। আর স্যার যে টেকনিশিয়ান এক্সামের দু রকমের এক্সাম হয়, একটা টেকনিশিয়ান গ্রেড 3 হয় আর টেকনিশিয়ান গ্রেড 1 হয়। আচ্ছা। তো টেকনিশিয়ান গ্রেড 3 তে যেই কোয়ালিফিকেশন লাগে সেটা হচ্ছে 10th প্লাস আইটিআই। আর আরেকটা পোস্ট থাকে টেকনিশিয়ান গ্রেড 3 তে, যেখানে 12 এ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস লাগে, আর বাদ বাকি ম্যাক্সিমামই 10 প্লাস আইটিআই। আর টেকনিশিয়ান গ্রেড 1 যেটা আমি দিয়েছি, ওখানে কোয়ালিফিকেশন লাগে যে ফিজিক্সে আপনার থাকতে হবে, ফিজিক্সে বিএসসি, আর না হলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স থাকতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো তোমার তাহলে পুরো কোয়ালিফিকেশন, তুমি বিএসসি বলছো, কবে গ্র্যাজুয়েট তুমি? 2022। আর এটা হচ্ছে 2026। তো প্রিপারেশন কবে থেকে শুরু করেছো? প্রিপারেশন স্যার আমি শুরু করেছি গ্র্যাজুয়েশনের পর একটু বুঝতে পারছিলাম না কি করব, তো ওই পিরিয়ডটা একটুখানি আমি ভাবছিলাম যে কি কোন দিকে যাব। তো 2023 এর এন্ডের থেকে আমি প্রিপারেশনটা স্টার্ট করেছিলাম, আর 24 থেকে আমি ডিটারমাইন্ড হয়ে গেছিলাম একদম যে আমাকে ক্র্যাক করতেই হবে। আচ্ছা। আর খুব কম টাইমে ক্র্যাক করতে হবে, এরকম না অনেকটা টাইম নিয়ে ক্র্যাক করতে হবে। আমাকে একটা কথা বলো, যে সবাই যে গভর্নমেন্ট জবের জন্য যদি আমরা ফাইনালি গভর্নমেন্ট জব খুঁজি বা যাই খুঁজি, কি একটা কর্মসংস্থান খুঁজি যেটা দিয়ে আমাদের আপকামিং জীবনগুলোকে আমরা ঠিকঠাক ওয়েতে নিয়ে যেতে পারবো। তো গভর্নমেন্ট জবই কেন? আমি এটা ঠিক বুঝি না। যেমন ধরো আমার গভর্নমেন্ট জবের ইয়ে ছিল না, তো কেন গভর্নমেন্ট জবই, অন্য কিছু কেন নয়? কোনো বিজনেস হতে পারে, ইয়া ফির কোনো কোর্স করে গিয়ে বা নিজের স্কিলস বাড়িয়ে কোনো কর্পোরেট জয়েন করা হতে পারে। এত কিছু ব্যাপারটা হচ্ছে স্যার, ফার্স্ট রিজন হচ্ছে আমাদের বাড়ির আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতো, আমার দাদা গভর্নমেন্ট করে। তো একটা ভেতর থেকে জন্মে থেকে একটা ভেতরেই গভর্নমেন্ট জবের একটা জিন ঢুকে গেছিল। বাড়ি থেকে কোনো ফোর্স ছিল না যে গভর্নমেন্ট জবই করতে হবে, আমার নিজেরই একটা ইচ্ছে ছিল। ওই যে কথা আছে যে না, সৎসঙ্গে সঙ্গ যেমন হয় মানুষের, মানুষ ওদিকেই যেতে থাকে। যেমন আমরা বাড়িতে যেরকম অনেক সময় দেখি যে ডাক্তারের ছেলে বা মেয়ে ডাক্তারই হয়, ইঞ্জিনিয়ারের ছেলে বা মেয়ে ইঞ্জিনিয়ারই হচ্ছে। কিন্তু একটা প্যাটার্ন যেটা আমরা যাকে, সেটা তোমার নিজের কল, আমি কখনোই বলবো না। জাস্ট আমি জানতে চাইছি যেন এটা মাথায় ঢোকে সবার, যে শুধুমাত্র গভর্নমেন্ট জব করেই যে সাকসেস হওয়া যায় লাইফে, সেটাও ঠিক না। সব ওয়ে আছে। আমার ইচ্ছে হয়েছে আমি গভর্নমেন্ট জবের দিকে যাই, ওর ইচ্ছে হয়েছে তাই ও এসছে, এমন না যে ওকে কেউ পুশ করেছে। আর মেবি এই জন্য এত তুমি তাড়াতাড়ি জবটা ক্র্যাক করেছো 2024 থেকে। বাড়ি থেকে কোনো প্রেসার ছিল না যে গভর্নমেন্ট জবই করতে হবে, ওটা ফ্রি ছিল, আমি যা কিছু করতে পারি। তো আমি এটা দেখলাম যে এটা মাই কাপ অফ টি, যে চেষ্টা করলে হয়তো ক্র্যাক করতে পারবো, তাই আমি তাড়াতাড়ি ক্র্যাক করতে পারবো। আর এত সুন্দরভাবে ক্র্যাক করতে পারবো। সুন্দরভাবে তো স্যার এটা পরে জানতে পেরেছি। আচ্ছা, শুরু থেকে তোমার মনে হয়েছিল যে অল ইন্ডিয়া র্যাঙ্ক 10 আসবে, চেন্নাই জোনে টপার হবে? না স্যার, প্রথম কথা আমি মকে যা নাম্বার পেতাম তার থেকে বেশি আমার এক্সামে নাম্বার এসছে। তো স্যার ব্যাপারটা ছিল যে সিলেকশন নিতে হবে, সে র্যাঙ্ক 10 আসুক কি 100 আসুক কি 200 আসুক, ওরম ছিল না। পরীক্ষা ভালো হয়ে যাওয়ার পর তুমি যখন দেখতে পাচ্ছ যে তখন ভাবলে আচ্ছা র্যাঙ্ক বেরিয়ে গেছে, প্রথম থেকে কোনো রকমের কিছু চিন্তা ওরকম না।
মানে আমার এটাই মনে হয় যে যারা র্যাঙ্ক যারা বেরো করে দেয় তাদের ওরকম টার্গেট থাকে না যে র্যাঙ্ক আনতে হবে, ওদের প্রিপারেশনটা ভালো থাকে আর র্যাঙ্ক এসে যায়, ওটা একটা অদ্ভুত ব্যাপার হঠাৎ করে। তো এবার আমাকে বলো যে পুরো জার্নির মধ্যে তুমি কি কি মানে একদম শুরু থেকে বলবে, যারা বিগিনার, যারা দেখছে পডকাস্টটা, যারা একদম শুরুতে বসে আছে, তারা যেন এটা দেখে কোনো রকমের ওদের ভিতরে কোনো লুপ না থেকে যায় যে এই ব্যাপারটা কিছু বললোই না। শুরু থেকে শেষ অবধি পুরোটা বলো, যে কবে থেকে তুমি এলে, হ্যাঁ প্রথমে একদম শুরু থেকে বলো। আচ্ছা, তো আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি 2023 শেষ দিকে মোটামুটি একটা স্টার্ট করেছিলাম, তারপরে 2024 আমি এটা অফলাইন সেন্টারে আসি, যেখানে আমাদের মানে একটা স্ট্রাকচার ক্রিয়েট করা হয় কি পড়তে হবে কি না পড়তে হবে, মানে এটা হোল সিলেবাস এন্ড স্ট্রাকচার অফ এসএসসি এক্সাম। কোনো কিছু শুরু করতে গেলে যে স্ট্রাকচারটা লাগে, মানে আমি জেনারেলি এসএসসি দিয়ে স্টার্ট করেছিলাম প্রিপারেশনটা। আচ্ছা, হ্যাঁ, তো সেরকম আমি ওখানে অ্যাডমিশন নিই, তো ওরা স্টার্ট যে অফলাইন সেন্টারে আমি আগে ছিলাম, হ্যাঁ, তো ওখানে ওরা স্টার্ট করায়, আমরা করি, তারপরে ওখানে আপনি আসলেন ওখানে 1.5-2 মাস পরে, তো আমরা ওখানে যা পড়াতো আমরা আরো ওটা বাড়িতে গিয়ে ডেপথে পড়তাম, অনেক মানে রিসার্চ করতাম, অনলাইন থেকে করতাম। তারপরে আপনি বললেন যে কোন জায়গাগুলোতে বেশি এফর্ট দিতে হবে বা অঙ্কগুলো আরো শর্টে কি করে করা যায়, যেমন আমরা অ্যালিগেশন দিয়ে ম্যাক্সিমাম অ্যারিথমেটিকের ওই এভারেজ অ্যান্ড অলগুলো করার চেষ্টা করতাম, তার থেকেও শর্টে আপনি দেখালেন যে জেএসএম অ্যান্ড ডেভিয়েশন দিয়ে আরো তাড়াতাড়ি হয়, ওগুলো করেছি। তারপর আপনি যেরকম ভাবে বলেছেন যে অঙ্কগুলো যেরকম নতুন আরো শর্টে কি করে করা যায় ওগুলো চেষ্টা করেছি বাড়িতে, মানে প্র্যাকটিস, মানে ব্যাপারটা হচ্ছে শর্ট ট্রিক, মানে একবার স্যার দেখিয়ে দিল ওটা বাড়িতে প্র্যাকটিসও করতে হবে, তো আমরা আপনার টেকনিক গুলো আবার বাড়িতে অনেক অনেক প্র্যাকটিস করে করে তারপর এরকম জায়গায় এসে গেছিলাম যে অঙ্ক দেখলেই বুঝে যেতাম যে এখানে কোন অ্যাপ্রোচটা করতে হবে। নচেত আমরা একটা আনকমন যখন কোশ্চেন্স আমাদের পরীক্ষায় পড়ে যায়, সবসময় পড়বেই, কিন্তু যদি তোমার বেস ক্লিয়ার থাকে, তোমার ভিতরে সেই যদি এবিলিটি থাকে, তবে গিয়ে তুমি ওই কোশ্চেন্সটা পরীক্ষা হলে ডিল করতে পারবে। ওই কোশ্চেনটা বাড়িতেও তুমি ডিল করতে পারবে, কিন্তু পরীক্ষায় বসে যেটা কমন কোশ্চেন না, কমন ইন দা সেন্স ম্যাথ কখনো কমন দেওয়া যায় না, কমন যাওয়া যায় যে প্যাটার্ন, যে এই টাইপের প্যাটার্নে আমরা কোন কনসেপ্ট লাগাই, এটা কমনে আসে। কিন্তু প্রতি বছর নতুন কোশ্চেন্স তোমার ইমপ্লিমেন্ট হচ্ছে পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা। এবার সেই কোশ্চেন্স গুলো তুমি পরীক্ষায় বসে তখন করতে পারবে যখন তোমার এবিলিটি হাই, যখন তোমার কোশ্চেন্স কে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে গোটা কোশ্চেন পড়তে পারবে। রিডিং ক্যাপাসিটি ম্যাথের আমি সবসময় একটা দেখি যে একটা স্টুডেন্টের কোশ্চেন পড়তে 20 থেকে 30 সেকেন্ড লাগছে শুধু পড়তে, তারপর সে অ্যানালাইজ করবে, তারপরে সে মানে জিনিসটাকে করতে ঢুকবে। তাহলে এত সময় তো আমাদের কাছে নেই, তাহলে যত তুমি কোশ্চেন্স করবে তোমার রিডিং ক্যাপাসিটি বাড়বে। আর যখনই রিডিং ক্যাপাসিটি, ভাই এটা মেনে নাও, তুমি যদি 4 লাইনের কোশ্চেন থাকে তুমি 2 লাইন পরেই বুঝে যাবে যে ওই কোশ্চেনের ভিতরে কি আছে, মানে কিওয়ার্ডস গুলো ধরে একদম, তখনই তোমার মাথার ভিতরে সেই প্রসেস শুরু হয়ে যাবে যে এটাকে ডিল কিভাবে করবে। এবার আমাকে বলো যে ম্যাথ করতে গিয়ে যে তোমাদের যে স্পিডটাকে কি করে ইনক্রিজ করেছো? স্পিডটাই মেন স্যার, আপনি জানেন আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছিল, তাও আমাদের মানে ম্যাথস যে স্পিডটা ডিমান্ড ছিল ওই মানে স্পিডটা আসছিল না। তো যেমন আপনার মানে আমাদের যে গ্রুপটা থাকে, গ্রুপ ছিল আমাদের একটা, এখানে আমাদের হেলদি কম্পিটিশন হতো খুব, তো সবাই গ্রুপ স্টাডি বলি। হ্যাঁ, তো ওটা আমাদের খুব ভালো ছিল ওখানে, তো আমরা সবাই মিলে আপনার কাছে গেছিলাম। আপনার কাছে তো আমরা মানে রেগুলার যেতাম, মানে রেগুলার যেত না অ্যাকচুয়ালি, ওরা অফলাইন সেন্টারে, আমি বলি ওদেরকে, আমি যে কিছুদিন আগে অফলাইন সেন্টারে ছিলাম, ওখানকার স্টুডেন্ট, এবার ওদের যে গ্রুপটা ছিল একটা ডাউট সেশনে একটা কর্নার থাকতো, ওটা ঘিরে থাকতো আমাকে, যখন ধরো আমি ক্লাস অফ, আমি ওখানে গিয়ে মানে বসছি গিয়ে, ওদের যে পুরো গ্রুপ ওরা আমাকে ঘিরে বসে রাখতো যে এই ডাউট স্যার, এই কোশ্চেন্স গুলো করেছিলাম স্যার, কালকে 100টা অঙ্ক হয়ে গেছিল, কালকে এই জিনিসটা মজা পেয়েছি। তো এই জিনিসগুলো করতে করতে মানে তোমাদের বিরাট ভাবে হেল্প হয়েছে। মানে যখন মনে পড়ে আমার এখনো যে যখন তোমরা ওই একটা ল্যাব ছিল ওখানটায়, ওই ল্যাবে বসে ওরা পরীক্ষা দিচ্ছে বা ম্যাথস করছিলে, কিছু একটা করছিলে তুমি আর রঙ্গিত মেবি, তখন আমি গেলাম যে এই ম্যাথে করতে এত সময় কি করে লাগছে, তখন তোমরা আমাকে বললে যে স্যার বুঝতে তো পারছি তাড়াতাড়ি করতে হবে, কিন্তু করতে পারছি না, জানিও যে এইভাবে এই প্রসেসে গেলে তাড়াতাড়ি করতে হবে। তখনই একটা মন্ত্র দিয়েছিলাম, যে মন্ত্র প্রত্যেককে বলি, আমি ইউটিউবে দাঁড়িয়ে না জানি কতবার বলেছি, 100 ম্যাথস পার ডে। একদিনে মাথায় যখন তুমি ঘুমোতে যাবে তোমার যেন 100টা ম্যাথ কমপ্লিট হয়ে যায়। একটা স্ট্রেচ যদি না হয়, একটানা যদি 100টা অঙ্ক না করতে পারো, তাহলে শুরুতে একটানা 100টা অঙ্ক করা টাফও হয়ে যায়। তুমি সারা দিনে ওটাকে ডিভাইড করে নাও 30-30-30 করে, 30-30-40 করে,
হ্যাঁ, এবার তাও তোমার স্পিড বাড়বে না, তুমি প্রথমে হ্যাবিটে ঢুকলে। এইবার যদি তুমি ডেইলি একটা স্ট্রেচ 100টা কোশ্চেন করতে পারো, তাহলে তোমার স্পিডে এই যে আজকে 15 মিনিটে 25টা কোশ্চেন, বা রেলওয়েজে 25 মিনিটে 25টা কোশ্চেনই করা যায়। তো এই যে স্পিডে বলে দিচ্ছি না করা যায়, এটা বলা এক আর করা এক। তো করতে গেলে তোমাকে 100 কোশ্চেন্স পার ডে তোমাকে করতেই হবে, যেটা তোমরা বেনিফিট পেয়েছিলে। আরেকটা জিনিস অ্যাড করি, আপনি বলেছিলেন 100 খানা কোশ্চেন একবারে যে করতে পারবে ওয়ান সিটিং এ, সে এক্সাম হলেরও প্রেসারটা নিতে পারবে। কারণ 100 খানা করার ওই টেম্পারামেন্ট ধরে ফার্স্ট থেকে লাস্ট অবধি করে যাওয়া, সে যদি বাড়িতে 100 খানা করে নিতে পারে, সে আই গেস আজকের দিনেও 15 মিনিটসে 25টা কোশ্চেন নামিয়ে দিতে পারবে। এক্স্যাক্টলি। আমি যখন এই কিছু ইউটিউবে সলিউশন দিই, তখন স্টুডেন্টরা এসে বলে, হ্যাঁ আপনি তো আরামসে এখানে বসে বসে করে দিচ্ছেন, পরীক্ষা হলে এটা করা যায় না। কিন্তু আমি ওদেরকে এটা বোঝাতেই পারি না, যদি পরীক্ষা হলে ওটা না করা যায়, তাহলে এক্সামিনার দিচ্ছে কেন? যে যেন তুমি চাকরি না পাও? না, এক্সামিনার তোমাকে এই জন্য দিচ্ছে যে তোমার যদি সঠিক টেম্পারমেন্ট বা এবিলিটি থাকে, তবেই তুমি জবে আসো, নচেত তুমি এসো না। আর এবিলিটি ক্রিয়েট করার রাস্তাই হচ্ছে 100 কোশ্চেন্স পার ডে। যাদের মনেই দ্বিধা আসছে, ভাই 1 মাস টানা 100টা অঙ্ক করে দেখো, তোমার পরীক্ষার হল প্রেসার, এই প্রেসার, 15 মিনিটে 25টা করবো কি করে, এগুলো তারা ভাবে যারা ডেইলি বেসিসে 30 থেকে 35টা কোশ্চেন বেশি করতে পারে না। তুমি ডেইলি বেসিসে 30 থেকে 35 থেকে এগিয়ে 90 থেকে 100টা কোশ্চেন করে দেখো, 15 মিনিটে 25টা কোশ্চেন যদি না হয়েছে, আমাকে এসে বলো, এই ইউটিউবে এসে তুমি বলেছে। ক্লিয়ার মেরে ভাই? হ্যাঁ, তারপর আমরা কন্টিনিউ করি। এবার প্রিভিয়াস ইয়ারের ইমপ্যাক্ট কেমন, মানে এক্সামসে কেমন পড়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন? একদম একদম। হ্যাঁ স্যার, দেখুন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিভৎসভাবে হেল্প করে। মানে প্রথম কথা, যে প্র্যাকটিস যদি কেউ শুরু করে এজ এ বিগিনার, প্রিভিয়াস ইয়ার দিয়ে শুরু করতে হবে। এবার আবার এটাও ঠিক, শুধু প্রিভিয়াস ইয়ার করলেও আলটিমেটলি সিলেকশন হবে না, কারণ 20 to 30% কোশ্চেন নতুন মানে আসে। তো তার জন্য মানে মেইনলি দেখুন স্যার, সমস্যাটা না আলটিমেটলি ম্যাথসেই হয়। কারণ বাকি আমি দেখেছি, বাকি সব কটা জোনে ম্যাথস আর জিএস এ হয়, তো ম্যাথস আর জিএস যদি জিএস বাদ দিই দাও, কারণ রেলওয়েজে জিএস মানে শুধু সায়েন্সই আছে। হ্যাঁ সায়েন্স মানে জিএস আছে 10 নম্বর, আমি না করছি না, কিন্তু তবুও এখন তো তোমার এএলপি না কোন পরীক্ষা থেকে তো জিএস সেকশন উঠিয়ে দিয়েছে। তো আমরা ধাপে ধাপে আসবো, আগে ম্যাথটা ক্লিয়ার করি, তারপর আমরা ধাপে ধাপে যাব। তো ম্যাথসেই দেখেছি প্রবলেম আমাদেরও হয়েছে। আমরা স্যার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেও ম্যাথসের সমস্যা হয়েছে, আর যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে তাদেরও আই গেস একই সমস্যাই হবে। তো প্রিভিয়াস ইয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট শুধু প্রিভিয়াস ইয়ার শুধু মানে ওই ধারাতেই যদি কেউ করে যায়, ওর বাইরে যদি কিছু না করে, একটা অঙ্ক যদি ঘুরিয়ে দেয়, সে কিন্তু অ্যাটেম্প করতে পারবে না। তার জন্য ডিফারেন্ট মানে একটু হার্ড অঙ্ক, ডিফারেন্ট টাইপের অঙ্ক, অনেক ধরনের অঙ্ক করতে হবে। মানে আমি বলছি না এটা স্টার্টিং থেকেই করতে হবে, কিন্তু যেন ডেপথ যখন মানে চ্যাপ্টারস গুলোকে শেষ হয়ে যাবে, মোটামুটি একটা স্টুডেন্ট যখন ভাববে যে আমি প্রিভিয়াস ইয়ার আই ক্যান হ্যান্ডেল ইট প্রপারলি, তারপর তার উচিত একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো করা, একটু ডিফারেন্ট টাইপের অঙ্কগুলো করা। তাহলে কি হবে, এক্সাম হলেও মাথাটা ওপেন থাকবে। না হলে কি হবে, মানে প্রিভিয়াস ইয়ারের বাইরেও কোশ্চেন অবভিয়াসলি আসবে, তখন সে ওটাকে ভয় পেয়ে যাবে আর ওখানে অ্যাটেম্প করতে পারবে না। মেনলি আমি বলে দিই, যেটা আমি অ্যানালাইসিস করেছি সেটা হচ্ছে, আমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন তো করি, কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোন কোশ্চেন্স গুলো করি, যেগুলো আমি অনেক ইনস্টিটিউশনস দেখছি বা অনলাইন সেগমেন্টস গুলো দেখছি, কি হয় প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন্স মানে, দেখো কোশ্চেন্স ধরো আজকে গ্রুপ ডি এর কথা যদি বলি, শুধু গ্রুপ ডি তেই এসছে 2800 থেকে 2900 কোশ্চেন টোটাল, যদি সবকটা শিফট মিলাই, তাহলে 2900 মানে শিফটে যদি তুমি কোশ্চেন করতে চাও, ভালো করে বুঝবে, ওই 2900 শিফট বলছি, টোটাল 2900টা কোশ্চেন যদি তুমি করতে চাও, ওখানে 2000 প্রশ্ন তোমার হয়ে যাবে। মেইন সেগমেন্টটা বুঝবে কোথায় ভুল হচ্ছে। এবার ওই যে 900টা কোশ্চেন যেটা ভালো প্রশ্ন ছিল, সেটা ম্যাক্সিমাম ইনস্টিটিউশনস বা টিচাররা কি করছে, 900টা কোশ্চেন করাচ্ছেই না। তোমাদের সামনে কি আসছে, এক্সামের নাম আসছে, তুমি বলে আচ্ছা এই টাইপেরই তো কোশ্চেন আসে। এবার যে মেন 900টা কোশ্চেন ছিল, যেটা ছিল টাফ লেভেলের, বিরাট লেভেলের টাফ, যেখানে ক্যালকুলেশন আছে, যেখানে মাথা খারাপের কনসেপ্ট লাগবে, সেই কোশ্চেন গুলো তোমার প্র্যাকটিস সেশন থেকে বা তখন তোমাকে শেখাচ্ছে, ওই কোশ্চেন গুলো ওখান থেকে স্কিপ হওয়ার কারণে কি হয়, আমি ভালো কোশ্চেন যদি না করি, তাহলে আমার ম্যাথ করার যে এবিলিটি সেটা বাড়বে কি করে? একদম ঠিক। আমি নিজেকে তো বোঝাচ্ছি যে আমি পিওয়াইকিউ করে নিয়েছি, কিন্তু কোন পিওয়াইকিউ করেছি, যেই পিওয়াইকিউ থাকুক না থাকুক কোনো এফেক্টই ফেলে না। তোমাকে এটা বুঝতে হবে প্রিভিয়াস ইয়ারের সবথেকে বেস্ট কোশ্চেন্স কোথায় আছে, সেই বেস্ট কোশ্চেন করার মতো যদি ক্ষমতা চলে আসে, তাহলে তোমার পিওয়াইকিউ কমপ্লিট হবে। যেই কোশ্চেন 2010এও জিজ্ঞেস করেছে, যেই কোশ্চেন 2026এও জিজ্ঞেস করছে, ওই কোশ্চেন আমি করে কি করব? ওটা পিওয়াইকিউ না, ওটা ম্যাথের প্যাটার্ন, ওটা ম্যাথের ইতিহাস, ওটা ইতিহাস জানতেই হবে। স্যার এইগুলো জেনারেলি যারা বিগিনার এবং স্টার্ট করছে তাদের জন্য ঠিক আছে, যে শুরুতে তুমি করে। কিন্তু যে কোনো পিওয়াইকিউ আমি প্রত্যেককে বলে দিচ্ছি, যারাই দেখো ভিডিও,
যদি তুমি পিওয়াইকিউ সিরিজ করো তাহলে মাথায় রাখবে প্রিভিয়াস ইয়ারে যখন তুমি কোশ্চেন করতে যাচ্ছ যেগুলো বারবার এসছে ওগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যেগুলো কম বার এসছে, কারণ যেগুলো কম বার এসছে সেগুলোই তোমাকে এডুকেট করবে, সেগুলোই তোমাকে সিলেকশনের জন্য ওগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কারণ 25টা কোশ্চেনের যদি আমি ধরে নিই 25 থেকে 30টা কোশ্চেন, 25টাই ধরি, তো 25টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন ডুয়েবল থাকবে, সবাই করবে। বাকি যে 10টা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না, এই জন্যই ওরা সিলেকশন থেকে দূরে চলে যায়। আর যে 10টা কোশ্চেন করার ক্ষমতা রাখে সিলেকশন ফাইনাল গিয়ে তারা। আর আমাদের ইনস্টিটিউশনস গুলো কি হয়, ওই 10টা কোশ্চেন স্কিপ, হ্যাঁ স্যার, ওই 10টা কোশ্চেনই করাবো না যেটা থেকে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কিছু শিখতে পারবে। এই জিনিসগুলো তখন স্টুডেন্টরা ভাববে যে হার্ড অঙ্ক মানে এটা করে কি হবে, মানে ক্লাস বোর হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে ওই 10টা কোশ্চেন কি করে ইজি করাতে হয়, আই গেস অনেক টিচাররাই জানে না স্যার, মানে জানে না। মানে ব্যাপারটা কি বলতো, জানে না ইন দ্য সেন্স ম্যাথ তো এটা কোনো জিএস না, এটা যে কোনো জিনিসকে ছোট করতে গেলে পড়তে হয়, তো হ্যাঁ প্রচুর পড়তে হয়। এবার আমাদের ব্যাপারই এটা হয়ে গেছে, আমরা ম্যাক্সিমাম কি করি, এত ক্লাসেস থাকে আমাদের সারাদিন, পড়ার সময় পাই না, যার কারণে কি হয় আমরা ওই জিনিসটা চেয়েও দিতে পারছি না। হয়তো তুমি বলো না, আজকে ধরো তুমি 12-14 ঘন্টা পড়ালে, তারপর তুমি আলাদা করে বই নিয়ে বুঝতে পারবে না স্যার, পারবে না, কিছু করার নেই। এই জায়গাগুলোতে সমস্যা থাকে। টিচার, আমি সবাইকে বলি স্টুডেন্ট যেমন পড়ছে আমাদেরও পড়তে হয়, যদি আমরা পড়া ছেড়ে দিই তাহলে স্টুডেন্ট ভালো জিনিস পাবে না। এটা গেল ম্যাথসের ব্যাপার। এবার আমাকে বলো রিজনিং। আচ্ছা বলো। ব্যাপারটা হচ্ছে রিজনিং স্যার, এটা এরকম একটা সাবজেক্ট, সব থেকে ভালো আর স্কোরিং সাবজেক্ট, এখানেও ফুল মার্কসই পাওয়া উচিত, ফুল মার্কস না পেলে মানে এগুলো হচ্ছে ফুল স্কোরিং সাবজেক্ট। তো ওই রিজনিং হচ্ছে, যখন ফার্স্টে আমি রিজনিং দেখেছি তখন তো কিছু বুঝতে পারিনি, তো তখন ওই আস্তে আস্তে স্যার মানে ইনস্টিটিউটের গাইডেন্সে বা তারপরে নিজের প্র্যাকটিস করতে 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 রিজনিংটা খুবই সব থেকে আগে ওটাই কমপ্লিট হয়ে যায়, কারণ ওর মধ্যে বেশি চাপের থাকে না। যদি আমরা অ্যানালজি আর নাম্বার সিরিজ গুলো বাদ দিয়ে দিই, আর সেরকম কিছু মানে এসএসসি আর রেলওয়েজ এর রিজনিং এ সেরকম কিছু নেই, মানে যার জন্য আর কি খুব বেশি এফর্ট লাগে। ওগুলো মকে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক এসে যায় রিজনিংটা। আর জিএস রেলের পার্সপেক্টিভে বলো, তারপর আমি এসএসসি কে পড়ে যাচ্ছি। রেলের সায়েন্স থাকে মেইনলি হার্ড ওখানে। রেলের এনটিপিসি যদি আমরা দেখি, কারণ আমাদের টেকনিশিয়ান গ্রেড 1 এ 10টা জিএস ছিল। আচ্ছা, হ্যাঁ, তো আমি যে এনটিপিসি বলি ওখানে জিএস এর পার্টটা ভারী থাকে। আর জিএস হচ্ছে এরকম একটা না, আমি তো প্রথমে জিএস নিয়ে খুব সাফার করেছি, মানে প্রথমে বুঝতে পারিনি কি পড়বো, আর পড়লে মনে থাকছে না। হ্যাঁ, তো জিএসটা তারপর পড়া শুরু করলাম, মানে যেগুলো যেগুলো দেখলাম, মানে বই কিনলাম, যেগুলো যেগুলো রেলেভেন্ট টপিক ওগুলো আস্তে আস্তে পড়তে পড়তে, মক দিতে দিতে, কোশ্চেন সলভ করতে করতে একটা জায়গায় এসছে। মানে এরকম বলবো না যে আমি বিশাল কিছু জিএস, মানে তুমি বলতে চাইছো যে ম্যাথস, রিজনিং, ইংলিশ এগুলো তাও সহজ, কিন্তু জিএস কে পিক করা ভেরি টাফ। মানে সিলেকশনের জন্য এখনো আমি এই জিএস বাদ দিয়ে যে বাকি সাবজেক্ট গুলো আছে ওইগুলোকেই মেইনলি আরো স্ট্রং করার চেষ্টা করি, আর জিএস যতটা আর কি করা যায়। আচ্ছা, হ্যাঁ, মানে জিএস এতটাই না, ওটা যদি কেউ ভাবে যে জিএস পড়ে সিলেকশন হবে, আমার মনে হয় না ওরকম ভাবে সিলেকশন হবে। যেহেতু তুমি প্রথমে আমাকে বলেছিলে, বা তোমাকে আমি একদম দেখেছি আর কি লাস্ট 1 বছর, তুমি আমাকে বলো, যেহেতু তোমাকে আমি জানি যে তুমি শুরু থেকে এসএসসি স্টুডেন্ট, আমি বলে দিই ও আমার কাছে 1-1.5 বছর ধরে পড়েছে অফলাইনে, তো আমি ওকে ইন এন্ড আউট পুরোপুরি জানি, ও কবে মানে কিভাবে এত দূর এসেছে, তো আমি চাই তোমরাও জানো। আর সবার আগে জানার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এসএসসি আর রেলওয়েজ, আমি সবসময় বলি যদি এসএসসি কেই মানো সবকিছু, তাহলে তোমার সব পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে যদি ওটা সিভিল সার্ভিসেস না হয়ে থাকে। তা এই কথাটা এবার তুমি আমাকে বলো যে এটা কতটা সত্যি কতটা মিথ্যে। স্যার দেখুন, যদি আমি রেলওয়েজ এর এনটিপিসি কে ধরি আর এখানে এসএসসি, সিএইচএসএল, সিজিএল কে ধরি, তো আমার মনে হয় না এনটিপিসির জন্য আলাদা করে কিছু করা উচিত। বিশেষ করে যদি আমি ম্যাথস এর ক্ষেত্রে আসি, আপনি যেই এনটিপিসি, আন্ডার গ্র্যাজুয়েট, সব গ্রুপ ডি সমস্তটা বলো, টেকনিশিয়ানটা আমি সরিয়ে দিলাম, টেকনিশিয়ান আর জুনিয়র ইঞ্জিনিয়ারটা সরিয়ে দিলাম। তো যদি আমি ফার্স্টে ম্যাথস এর কথা বলি, ম্যাথসে আপনি যখন ওই ক্লাসে পিডিএফ গুলো দিতেন, প্র্যাকটিস ব্যাচের পিডিএফ গুলো, ওগুলো করতাম, ওগুলো ভালো স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকতো, হার্ড কোশ্চেন থাকতো। তারপর আপনার যেরকম কন্টেন্ট থাকতো বা গাইডেন্স থাকতো ম্যাথসে, আই ডোন্ট থিঙ্ক যে ওই কন্টেন্টের বাইরে, এবার দেখুন প্র্যাকটিস তো করতে হবে, মক তো দিতেই হবে, আর ওই কন্টেন্ট বা আপনার যে সলিউশন ওগুলো করে নিলেই আমার মনে হয় যে এসএসসি, রেলওয়েজ বা যে কোনো ওয়ান ডে এক্সাম যেখানে ম্যাথস আসে এমসিকিউ ফরম্যাটে হয়ে যাবে, মানে ভালো করেই হয়ে যাবে। মানে ফুল স্কোর অ্যাচিভ করা যায়, ফুল স্কোর তো হয়ে যাবে স্যার। এবার ফুল স্কোর
না হলেও মানে 90% হয়, বা ফুল স্কোর অনেক নিজের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। মানে আমি বলতে চাইছি হ্যাঁ। এটা যে যদি ওটা করো তোমার রিসোর্সেস ডান, যে তুমি হ্যাঁ, ফুল হ্যাঁ, স্কোর করতে গেলে হ্যাঁ, তোমার কি করতে হবে, হ্যাঁ। বাকিটা তো তোমারই ব্যাপার। আর যে স্যার তুমি আপনার যে গাইডেন্স গুলো ছিল ওগুলো তো খুবই হেল্প করেছে। মানে কি হতো মানে সবারই হয় যে ভেতরে একটা ভয় সবসময় থাকে অ্যাজ অ্যান অ্যাসপাইরেন্ট, যে কি হবে কি না হবে। যে আপনার যে কনস্ট্যান্ট সাইকোলজিক্যাল মোটিভেশন যেটা আমরা বিভৎসভাবে পেয়েছি। মানে এখন যারা আপনার কাছে অনলাইন করছে, আপনি লাইভেও আসছেন, তাদের সাথে ইন্টারেক্ট করছেন। ওটা না স্যার খুবই দরকার। মানে দেখুন কনটেন্ট মানে যদি আমি অ্যাজ এ জেনারেল কনটেন্ট হিসাবে ভাবি, কনটেন্ট প্রচুর আছে। হ্যাঁ, মানে যদি একটা জেনারেল PYQ ভাবে যাই। বেস, হ্যাঁ। কিন্তু আপনার পার্সোনাল গাইডেন্সটাই হয়তো আমাকে অনেক বেশি হেল্প করেছে। মানে আমাকে না, আমাদের পুরো গ্রুপটাকে খুবই হেল্প করেছে। মানে মানে ওটাই স্যার হয়তো লাগে স্যার, মানে একটা অ্যাসপাইরেন্টের না ভেতরে খুব ভয় থাকে যে এত কম্পিটিশনে আমি থাকবো নাকি, লাখ লাখ স্টুডেন্ট আছে, কি করে আমি এক্সাম হলে আমি যেগুলো শিখেছি ওগুলোকে অ্যাপ্লাই করব। মানে আমার মনে আছে আমি যখন এক্সাম দিতে গেছিলাম তার ২-৩ দিন আগে আপনার সাথে দেখা করেছিলাম। আপনি ম্যাথসের যেহেতু স্যার আমি মানে আপনার থেকে শেখার পরে ম্যাথস নিয়ে একটা আলাদা অবসেশন ছিল, হ্যাঁ? যে ম্যাথস মানে আলাদা একটা জোন ক্রিয়েট হয়ে গেছিল। তো মানে আমার একটা বন্ধু ছিল রঙ্গিত। তো আমাদের টার্গেট ছিল যে আপনাকেও ম্যাথস মানে এত ম্যাথস প্র্যাকটিস করব যে আপনাকেও বিট করে দেব, হ্যাঁ? আপনার থেকেও তাড়াতাড়ি করব। হ্যাঁ, তো এটা হয়েছে এটা? না ওটা এখনো হয়নি। কিন্তু ওটা ভেবেছিলাম। দেখো আমি বলি একটা কথা, যে প্রচুর স্টুডেন্ট আছে যারা মানে ম্যাথসটাকে আমি এমন ভাবে দিয়েছি ওদেরকে যে ওদের কাছে মনে হয়েছে যে এবার ম্যাথসটাই সবকিছু। হ্যাঁ। কিন্তু অ্যাজ আ অ্যাসপিরেন্ট এটা খুব বাজে জিনিস। কারণ আমার কাছে একটাই সাবজেক্ট, তোমার কাছে একটা সাবজেক্ট না, তোমার কাছে অনেক সাবজেক্ট। তো আমি বলি প্রথমে তুমি এক্সাম ক্র্যাক করে নাও, তারপরে আমার সাথে লড়ো। কারণ দেখো আমিও, আমার যিনি শিক্ষক ছিলেন, আমার প্রসেনজিৎ তরফদার, যার নামে এই ইউটিউব চ্যানেল, তো আমার বিরাট বড় অ্যাচিভমেন্ট যে আমি পিটিএলসি খুলেছি, ৩-৪ জন আমাকে চেনে, এত বড় একটা এডটেক কোম্পানিকে আমি ১-১.৫ বছর কাজ করে আমি নিজে ছেড়ে বেরিয়েছি। তো সেগুলো অ্যাচিভমেন্টের থেকেও বড় অ্যাচিভমেন্ট আমার কাছে এটা, যেদিনকে আমি আমার শিক্ষককে হারিয়েছি। আর সেদিন আমার শিক্ষক আমাকে বলেছিল এটা ছিল আমার তার প্রতি সব থেকে বড় দেওয়া গুরুদক্ষিণা। তো টিচার যদি কোনো তারই স্টুডেন্টের কাছে হারে, সেটাও টিচারের পক্ষে কোথাও না কোথাও একটা বিরাট গর্বের ব্যাপার। হ্যাঁ স্যার। কিন্তু এটার জন্য অনেক সময় আছে। হ্যাঁ। আমি চাইবো যে আগে তোমরা তোমাদের এক্সাম বা যেটা প্রিলিম স্টেজ ওটাকে আগে ক্লিয়ার করো, তারপর স্যার আছে তো। এটার জন্য আপনি একটা সলিউশন আমাদের দিয়েছিলেন। যে এরকম ম্যাথস অবসেশন এসে গেছিল। তো আমরা ম্যাথস দিয়ে শুরু করতাম। তো আপনি যেটা ওই ম্যাথস দিয়ে শুরু করাতে না কোনো জায়গায় প্রবলেমও হতো হয়তো। তো আপনি আরেকটা গাইডেন্স দিয়েছিলেন যে ফার্স্টে ম্যাথস দিয়ে শুরু করতে, এরকম না যে অন্য কিছু দিয়ে শুরু করতে। মানে যখন তুমি পরীক্ষা হলে আছো বা মক টেস্টে আছো। কিন্তু ফার্স্ট গ্রোথ হতে মানে যেগুলো ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে যাচ্ছে সেগুলো করতে, আর উইদাউট এনি ইগো যেগুলো হচ্ছে না সেগুলোকে ফার্স্ট অ্যাটেম্পটে স্কিপ করতে। আবার পেপার সলভ করে ওই কোশ্চেনগুলোতে ঠান্ডা মাথায় অ্যাটেম্প্ট করতে। ওটা অ্যাপ্লাই করেছিলাম আর ওটাতে খুব ভালো রেজাল্ট এসেছে। এটাই বলি, আবারও বলছি, যে যখন আমাদের খুব ইগো কাজ করে যে একটা অঙ্ক হচ্ছে না, এবার ওটার প্রতি আমরা সময় দেওয়া শুরু করি, কিন্তু এটা প্র্যাকটিস সেশনে ঠিক আছে, নাকি মক দেওয়া। হ্যাঁ। যখন তোমার প্রথম অ্যাটেম্প্ট, মানে তুমি যখন ফার্স্ট কোশ্চেনটাকে দেখলে হলো না, স্কিপ। কারণ তখন তুমি একটা প্রেসারে আছো। যেই তুমি স্কিপ করতে করতে 100 কোশ্চেন দেখে নেবে, দেখবে তোমার 1 ঘন্টা শেষ হয়নি, এখনো সময় বেঁচে গেছে। যখন ওই বেঁচে যাওয়ার সময় তুমি আবার ওখানটায় ফিরবে। কিন্তু এখন এটা এসএসসি তে করা যাবে না, কারণ ইউ হ্যাভ অনলি 15 মিনিটস টু ডু দা 25 কোশ্চেনস, তাই না? এখন এটা করা যাবে না। রেলওয়েজে তুমি এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি আর্ট অফ স্কিপিংটা আপনি যেরকম ভাবে শিখেছিলেন যদি অ্যাটেম্প করা যায়, তাও মনে হয় আগের মতো বেনিফিটটা তুমি এখন আর এটাতে পাবে না। তাও মানে ধরুন যদি 25টা কোশ্চেন কেউ 14 মিনিটসে করে দেয়, মানে 2-3টে কোশ্চেন রিভিজিট করার টাইম একদম থাকবেই, কারণ পরে মাথা তোমার আরো বেশি খুলবে। হ্যাঁ, এটা পরিষ্কার কথা, এটা নিয়ে কোনো দ্বিধাই নেই। যাকে এই কোশ্চেন তো বুঝলাম আমি। এবার আমাকে 3-4টে জিনিস আরো আমাকে তুমি আলোড়ন ফেলো, সেগুলো হচ্ছে কোশ্চেনস যে সিমিলারিটি আমরা তো দেখলাম যে কি করে রেল আর এসএসসির মধ্যে ডিফারেন্সিয়েট। এবার হ্যাঁ, আমি ম্যাথসের ব্যাপারেই বলবো, কারণ ম্যাথসেরই সাবজেক্ট। কারণ একটা আমি বলে দিতে পারি ওপেন যে রিজনিং কিভাবে পড়তে হয়, কিন্তু একটা রিজনিং টিচারই তোমাকে ভালো করে তার সাথে পডকাস্টে বসলে রিজনিং সাবজেক্ট বা জিএস সাবজেক্ট অর ইংলিশ এই ব্যাপারগুলোকে নিয়ে ভালো করে আলোচিত হতে পারে। কিন্তু আমাদের এই 4টে স্ট্রিমের মধ্যে কোথাও না কোথাও ম্যাথটাই সব থেকে ভয়ঙ্কর, যেখানে ম্যাথের ওয়েটেজ বাকিদের তুলনায় সেমই প্রায়, কিন্তু তবুও আমাদের এটা একটা ভয়। তো আমার কাজই ওটা যে এই সাবজেক্টে ভয় কি করে দূর করবো। বাকি সাবজেক্টের আমার জ্ঞানও নেই, না আমি ওই ব্যাপারে জ্ঞান না নিয়ে তোমাদেরকে কোনো রকম কিছু বলতে চাই। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, আমি সব নোট ডাউন করে এসেছি যেন ভুলে না যাই। হ্যাঁ, আচ্ছা, যখন এসএসসি তে তুমি দুবার মেন্স, আমি বলে রাখি ও দুবার মেন্স দিয়ে এসছে। প্রথমবার মেন্স দিয়ে এসছে যেখানে ওর যেটা স্কোর ছিল সেটা তুমি ক্লিয়ারই করতে পারোনি, তুমি তোমারটা বলো। হ্যাঁ, মানে আমি
24-এ মেন্স দিয়েছিলাম। তো ওখানে ওই স্যার 2024-এর জুন মাসে এসেছিলেন, আর আমাদের মানে প্রিলিমিনারি ছিল জুলাই বা আগস্টে এরকম দিকে। তো প্রিলিমিনারি খুব সুন্দর করে ক্র্যাক করে দিয়েছিলাম, আর মেন্সে ওইবার আমার স্কোর ছিল 317 2024-এ, আর কাট অফ গেছিল স্যার 335, মানে খুব একটা বেশি গ্যাপ ছিল না। 17 নম্বরে গ্যাপ। হ্যাঁ, ওটা হয়ে গেছিল 2024। তারপর 2025-এও আবার ট্রাই করলাম, প্রিলিমিনারি খুব ভালো করে বেরিয়ে গেছিল, কারণ আপনি যেই ফান্ডা বলেছিলেন ওই ফান্ডাতেই করেছি। আর 2025-এ কি হলো স্যার, কোর সাবজেক্টেও আমার যা নাম্বার এসছে আমার ক্লিয়ার হয়ে মানে যেত, কিন্তু যে কোয়ালিফাইং কম্পিউটারটা থাকে ওখানে আমি যেটা ড্রাস্টিক হলো, অল্পের জন্য ওটা মিস করে গেছি, নালে এসএসসি তো আমার সিলেকশন এবার হয়ে যেত। মানে ও বলতে এটা চাইছে যে যে কম্পালসারি থাকে সাবজেক্টটা কম্পিউটার, সে কম্পিউটারে এত বাজে প্রশ্ন এবার করেছে যে একদম অনেক স্টুডেন্ট এমন আছে যারা মেইন জায়গা পার করে দিও, কিন্তু এইটাতে যেটা আমাদের মানে করতেই হবে পাস যে পরীক্ষা, সেটাতে কোয়ালিফাইং থাকে, কোয়ালিফাইং নেচার ওটা, তো তোমাকে ওটা পাস করতে দেওয়া হয়নি। এরকম প্রচুর স্টুডেন্ট আছে। নালে আমার এবার হয়তো 6টা না হয়ে 7টা এসএসসি বেরোতো, জায়গায় 6টা বেরোলো, 7টা 8টাও হতে পারতো। আরো আছে যারা কম্পিউটার ক্লিয়ার করতে পারেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারই স্টুডেন্ট তারা। আচ্ছা আচ্ছা। তো এই ব্যাপারগুলো ছিল। এবার সব থেকে বড় জিনিস তুমি শিখলে কি এটার থেকে, যে এরপরে তোমার যে পরীক্ষাগুলো, ধরো এসএসসি তুমি বলছো 2025-এ গিয়ে এটার জন্য হয়নি তোমার, তারপরেই তুমি রেল দিয়েছিলে, তারপর রেল তো ক্লিয়ার হয়ে গেল, এখন কনফিডেন্স মারাত্মক লেভেলের বুস্ট হয়ে রয়েছে, আমি বুঝতেই পারছি। তো এবার যখন তুমি এসএসসি দিতে যাবে, তো তোমার মাথায় কি ঘুরবে, মানে কি শিখলে যে যার কারণে আমার এটা হয়নি, বা কোথায় ফাঁক থেকে গেছিল? ফার্স্ট অফ অল, এখন যদি আমি দিতে যাই এসএসসি সিজিএল, প্রথম কথা আমার ওই চাপটা থাকবে না, আমি ফ্রি মাইন্ডে এক্সাম দিতে পারবো। তার জন্য আমি হয়তো কোর সাবজেক্টেও অনেক নাম্বার ইনক্রিজ করতে পারবো, প্লাস যে কোয়ালিফাইং পেপারটা আমি একটু কম পড়েছিলাম কম্পিউটার, ওটাকে আরো এবার ভালো ফোকাস করে করতে পারবো, ওটা ভালো নাম্বার যাতে আসে। একদম। সব থেকে বড় জিনিস যে যখন তুমি কোনো কিছুতে ফেলিয়ার দেখছো, তো ফেলিয়ার দেখে ডিমোটিভেট হও, এটা স্বাভাবিক, আমরা মানুষ, আমরা রোবট নই যে আমাদের সাথে খারাপ হলেও আমরা তখন ভালো থাকবো, একদম মানে এটা নর্মাল সেন্স। তো আমার কথা হচ্ছে তুমি ওখান থেকে কি শিখলে ওটা একবার দেখো, যে কেন তুমি ফেলিয়ার ফেস করলে, ওই লুপগুলোকে বার করো, ওই কি পয়েন্টসগুলোকে বার করো, সেটার উপরে কাজ করো। আমার মনে হয় যদি এই পথ দিয়ে যাও, অবশ্যই তুমি যেই ফিল্ডেই থাকো না কেন, তুমি সাকসেস অবশ্যই দেখবে। লাস্ট একটা পয়েন্ট যেটা থেকে গেছে সেটা হচ্ছে রিভিশন অ্যান্ড মক। প্রথমে আমি আসছি যে তোমার রিভিশন কেমন হতো, মানে কিভাবে রিভিশনটা করতে, বা রিভিশন কতটা ইম্প্যাক্ট ফেলেছে তোমার সিলেকশন? ম্যাথসটা নিয়ে বলছি স্যার, কারণ বাকিগুলো তো অন্য সাবজেক্ট। প্রথম কথা, প্র্যাকটিস যেটা আপনি বলে দিয়েছিলেন 100 খানা কোশ্চেন, কোনো পার্টিকুলার চ্যাপ্টারের না, মিসলেনিয়াস করতে, মানে সব ধরনের অঙ্ক আফটার সিলেবাস শেষ। হ্যাঁ, মোটামুটি ধরে রাখুন যখন সিলেবাস 70-80% শেষ হয়ে গেছে, তখন ওই 100 খানা করে মক না, মানে 100 খানা করে কোশ্চেন যেটা করেছি 1 মাস, ওখানেই স্যার ম্যাথস মোটামুটি 80 to 90% গ্রিপে এসে গেছিল। আচ্ছা। হ্যাঁ, তারপর মক প্র্যাকটিস করতে থেকেছি, মানে সিলেবাস 70 to 60% যখন কভার হয়ে গেছে, দেখুন জিএসটা তো স্যার কভার আমার এখনো হয়নি, তো বাদ বাকি যখন ওগুলো কভার হয়ে গেছে, মানে রিজনিংও তো বেশি সময় লাগে না। না, মানে তখন মক আমি প্রচুর দিয়েছি। ইনিশিয়াল ডেজে আমি অ্যানালাইসিস মকে করিনি, মানে 15 থেকে 20 দিন মক দেওয়া যখন স্টার্ট করেছি, দিনে 4-5টা 6টা করে মক দিতাম, যাতে ওই টাইমের মধ্যে আমি সবকটা কোশ্চেন দেখতে পারি। এরকম করে স্যার 1 মাস ধরে রাখুন আমি করেছি। তো অ্যানালাইসিসে যাওনি তো? না, তখন তোমার টার্গেট ছিল অ্যানালাইসিস, মানে ওপর দিয়ে করেছি, খুব একটা ডেপথে গিয়ে অ্যানালাইসিস আমি করিনি, যেটা হয়তো হতে পারে আমার কিছু ভুলও থাকতে পারে, অ্যানালাইসিস করলে ভালো হতো, কিন্তু করিনি আমি। যেন তুমি 100টা কোশ্চেন্সকে দেখতে পারো অন টাইম, দেখতে পারি প্লাস অ্যাটেম্প করতে পারি। ওই তো দেখা মানে একটু হ্যাঁ। তো 1 মাস পর দেখছি মানে আমার হাতে 6-7 মিনিট 5 মিনিট থাকছে 1 ঘন্টার মধ্যে। তখন আমি মকের ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিয়েছি, মানে দিনে 1টা করে বা 2টো করে, আর ওই 2টো মক খুব ভালো করে অ্যানালাইসিস করতাম, আর যেগুলো ভুল হতো খাতায় নোট করতাম। একটা মকের খাতা ছিল, ওখানে শুধু মকের ডাউটগুলোই থাকতো। আচ্ছা আচ্ছা। ম্যাথস, ইংলিশ, জিএস, সমস্তটা কিছু। হ্যাঁ, যাতে ওটা এক্সামের 1-1.5 মাস আগে ওটাকে আমি রিভাইজ করে যেতাম, বা সেম কোশ্চেন যদি আবার আসে, মানে আমার ফান্ডা ছিল প্রথমবার মকে একটা কোশ্চেন নাই পারতে পারি, যদি কোশ্চেনটা রিপিট হয় বা প্যাটার্নটা রিপিট হয়, তখন যদি ওই কোশ্চেনটা আমার হয়ে যায়। আচ্ছা, এরকম ছিল স্যার। খুব ভালো, খুব ভালো। বাহ, এটা দারুণ জিনিস। আর এটা গেল রিভিশন আর মকের ব্যাপারে। ব্যাস, আমি আর কোনো পডকাস্ট বড় করতে চাইছি না। লাস্ট একটা কথা দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে তুমি পিটিএলসি স্টুডেন্টদেরকে, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদেরকে কি বলতে চাইবে? কারণ অল ইন্ডিয়া র্যাঙ্ক, দেখো প্রচুর স্টুডেন্ট আছে যারা সেন্ট্রালের এক্সাম ক্র্যাক করছে,
কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কের মতো একটা জিনিস বার করা, তবু বেঙ্গল টিচারের কাছ থেকে, এটা কতটা কি বলতে চাইবে তুমি পিটিএলসি স্টুডেন্টদেরকে? ওদেরকে এটাই বলতে চাইবো স্যার, যারা আপনার সাথে মানে জড়িত আছে, আমি একটাই মানে খুব মানে মানে স্ট্রেট কাট কথা বলছি, নিজের মাথা না খাটিয়ে আপনি যেরকম ভাবে বলছেন ওরা যদি ফলো করে আপনার মতন করে, তাহলে ওদেরও ম্যাথস খুবই ভালো হয়ে যাবে, সিলেকশন হ্যাঁ এসে যাবে। যাবে। তো ব্যাস, এখানেই আমি আজকের কথা ছাড়লাম। আর পডকাস্টের মাধ্যমে আমি কাউকে মানে তোমাদেরকে স্পেশালি এটা বোঝাতে চাইছি যে জিনিসগুলোকে আত্মস্থ করার জন্য যে ও পথ অবলম্বন করেছে, কারণ আমরা সেই মানুষের কাছেই জানতে চাই যারা সাকসেস পেয়েছে সেই ফিল্ডেই। তো সেই জন্যই আমি তোমাদের সামনে নিয়ে এসে এই কথাগুলোকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি যখন প্রিপারেশন নেবে তখন তোমার কাছে কি কি অসুবিধা আসতে পারে আর সেই সমস্যাগুলো ও কিভাবে ডিল করছে, এটা। আর লাস্ট একটা কথা আমার মনে পড়ে গেল এই মুহূর্তে, যে আমি এক জায়গায় দেখেছিলাম আমাদের ইউটিউবে, যে 5 বছরের আগে গভর্নমেন্ট জব পসিবল না, মানে থাম্বনেল লাগিয়ে। কারণ কোথাও না কোথাও আমি বলিনি যে ওই শিক্ষকটা ভুল কথা বলছেন, কিন্তু ভুলটা কোনটা হয়ে যায় যে একটা বিগিনার যদি শুরুতেই একটা সঠিক মানুষের হাত এসে ধরে ফেলতে পারে, যে সঠিক মানুষ যে জানে যে গাইডেন্স কি করে দিতে হয়, তাহলে তার সময় কম লাগবে। যেমন ধরো ও 2024-এ শুরু করে এটা 2026 2 বছরের মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক বের করে দিয়েছে রেলওয়েজ। তো এই জায়গাটায় তুমি কি বলতে চাইবে যে 2 বছর আর 5 বছরের যে একটা ব্যাপার, লোকজনের একটা মিথ, এটাকে তুমি কি করে ভাঙতে চাও? সেম স্যার, আপনারও অনেক হয়তো ভিডিও আছে যেখানে আপনি বলেছিলেন যে 1 বছর ভালো করে খেটে নাও, মানে যে কোনো চাকরি ওয়ান ডে এক্সাম লেগেই যাবে। তো ওগুলো আমরা মানে প্রচুর শুনে নিয়েছিলাম, ঠিক আছে? এবার ওরম ভাবিনি যে আমাদের মানে যারা সিনিয়র তারা 5 বছর লাগাচ্ছে কি 6 বছর লাগাচ্ছে। হ্যাঁ, ইনিশিয়াল ডেজে ভাবতাম, খুবই ভয় ছিল যে ওদের এখনো হচ্ছে না, আমরা কি আদৌ পারবো? তো আপনি যখন বলেছিলেন ওসব কিছু হয় না, জাস্ট কনসিস্টেন্সি মেইনটেইন করে, ওই স্যার ওই একটাই মন্ত্র আমাদের কাজে লেগে গেছে 1 মাসে 100 খানা করে রোজ। মানে ওটাই মানে কনফিডেন্স বলুন সবকিছু ওটাই বুস্ট করে বাকি দিয়েছে। সাবজেক্টও কি হেল্প এসেছিল যে বাবা এই সাবজেক্টটা পারছে, হয় না কনফিডেন্সের হ্যাঁ, চোটে মানে বাকিগুলো ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ, মানে ওটার থেকেই মানে অ্যাজ অ্যান অ্যাসপাইরেন্ট এ যে কনফিডেন্সটা দরকার হয়, ওখান থেকে মানে তখন বুঝেছিলাম যে কনসিস্টেন্সি কতটা নিয়ে যেতে পারে। মানে আমি এরকমও দেখেছি, মানে আমাদেরই গ্রুপে একজন ছিল প্রমিতা বলে নাম, ওই 100 খানা করার আগে ওর মকে ধরুন 110 বা 100 উঠতো না, মানে 1-2 মাসের মধ্যে ও 160-70 এসে গেছিল আউট অফ 200 বাপরে বাপ! ডিউ টু কনসিস্টেন্সি এন্ড মানে প্র্যাকটিস মানে লাগাতার। আর মানে 1-2 মাসের মধ্যে, এরকম না, অনেক টাইম নিয়েছে। মানে ও এটা বলতে চাইছে যে 100 কোয়েশ্চেন আমি একটা ম্যাথের সাবজেক্টে করেছি, কিন্তু ওটা যখন পড়তে থাকছি ওখান থেকেই আমি জিনিসটাকে অ্যানালাইসিস করছি যে বাকি সাবজেক্টগুলোরও ইমপ্যাক্ট পড়েছে, ওগুলো কনসিস্টেন্ট হয়ে গেছে আমার সাথে সাথে। তো ব্যাস, আমাদের এই ভিডিওতে এখানেই শেষ। আর 3-4 জনের নাম আমি নিয়ে শেষ করবো যাদের গভীর অপেক্ষায়, মানে আমি অপেক্ষারত যে কবে ওরা এসে এই সিটে আমার বসবে। নাম হচ্ছে রঙ্গিত, 4-5টা নাম মনে আছে আমি তাই বলছি। রঙ্গিত, তুহিন, বিপাশা, প্রমিতা, এই 4-5 জন, আরো আছে অনেক, আমার নাম মনে পড়ছে না, অনেকের মুখ চেনা, রাহুল সাধু ইজ জেম। তো এদের তোমাদের অপেক্ষায় আমি বসে আছি কবে তোমরা সিলেকশন নেবে। আর পিটিএলসি যারা অনলাইনে আছে, আমি একটা নাম্বার ছাড়বো, এটা তুমি যে কোনো পরীক্ষার জন্যই হতে পারে, সেটা WBP কেপি হোক, WBCS হোক, SSC হোক, রেলওয়েজ হোক, যেন তোমরা সিলেকশন পেয়ে আমাদের এখানে আসো আর আমরা স্টুডেন্টের জন্য আরো বেটারমেন্টের জন্য কাজ করতে পারি এই পডকাস্টগুলোর মাধ্যমে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওয়ে, ততক্ষণ দেখতে থাকো। টেক কেয়ার, বাই, লাভ ইউ।